হাই, আশা করি সবাই ভালো আছো। আম, অনেকদিন বাদ তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আম, আজকে তোমাদের সকালবেলায় আমি একটা পিডিএফ ফাইল পাঠিয়েছি, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই। তো সেইটা নিয়েই ক্লাস নেব। এবং আহ, সেটা হচ্ছে বাংলায় সামন্ততন্ত্র এবং ইংরেজিতে হচ্ছে ফিউডালিজম। এটা ইউনিভার্সিটি লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমাদের যেমন আধুনিক ভারতবর্ষে অনেকগুলো বিষয় নিয়ে ডিবেট আছে, বিতর্ক আছে। তো এটাও আমাদের প্রাচীন ভারতবর্ষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়। तो सुबह हम भेज चुके हैं वो पीडीएफ, तुम लोग सब समझ गए होंगे। फ्यूडलिज्म के बारे में हम बात करेंगे आज। थोड़ा थोड़ा डिफ़िकल्ट है, पहले ही बोल दे रहा हूँ, तो इसलिए हम ये क्लास बना रहे हैं। तो आशा करते हैं तुम लोगों का थोड़ा इजी हो जाएगा समझने। তো প্রথমেই তোমাদের ইয়ে ভারতবর্ষে ফিউডালিজম শব্দটা এলো কোথা থেকে এবং ফিউডালিজম যে আইডিয়াটা, এটার আগে আমি আমি তোমাদের ফিউডালিজম শব্দটা আসছে কোথা থেকে এবং কোথা থেকে কনসেপ্ট এসেছিল, कहाँ से ये आया ये आइडिया फ्यूडलिज्म क्यों आया, कहाँ से शुरू हुआ, इसके बारे में हम थोड़ा बात कर लेते हैं। প্রথমেই বলে দিই, এটা একটু অন্য ধরনের টপিক। অনার্স লেভেল এবং এমএ লেভেলে তোমরা এমএ যারা পড়বে আবার ওখানে গিয়ে আরও পড়বে, আরও ডিটেলসে পড়বে। সো শুরু করা যাক। ইউরোপ মহাদেশে ফিউডালিজমের প্রথম সূচনা। ये हम पहली बार यूरोप में मेडिवल यूरोप, मध्ययुग यूरोप, ये वर्ड को हम लोग पाते हैं ফিউডালিজম। আচ্ছা, ফিউডালিজম নিয়ে একটা গল্প আছে। ये গল্পটা হচ্ছে এরকম যে 800 খ্রিস্টাব্দে ইউরোপে সালামেন বলে একজন রাজা ছিলেন এবং সালামেন রাজত্ব চলাকালীন বলা ইউরোপের অবিসংবাদিক তিনি সম্রাট, फर्स्ट हिस्टोरिकल किंग। तो उनको उन्होंने कभी भी युद्ध में पराजित नहीं हुआ था, কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি এবং তার নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। এখনকার দিনে যেমন যে তিনটে দেশ রয়েছে, জার্মানি, স্পেন এবং পর্তুগাল, এই পাশাপাশি তিনটে দেশ, এবং এই তিনটে দেশ তখনকার দিনে মিলে সাম্রাজ্যটা ছিল, যার নাম হচ্ছে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য, যার সম্রাট ছিলেন सारलामेन। वहाँ का ये तीन जो राज्य हैं, जर्मनी, स्पेन और पुर्तगाल, आज का ये जो कंट्री है, ये तीनों मिलके उस ज़माने में कैरोलिंजियो कंट्री, वो जो किंगडम हुआ करता था। तो सारलामेन का अपना कोई सेना बाहिनी नहीं था, तो वो क्या करते थे, जो যারা প্রদেশে শাসনকর্তা হতেন, তো তাদেরকে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এই এলাকার জমি নাও, তুমি আমাকে যুদ্ধের সময় এত হাজার সেনা, আমাকে যুদ্ধের সময় তুমি সাহায্য করো। তো এতে কি হতো, সালেমানের নিজের মাথার কোনো ঝঞ্ঝট নেই এবং সালেমান এত পরাক্রমী সম্রাট ছিলেন, যার জন্য তার যাদেরকে দায়িত্ব দেওয়া হতো তাদেরকে বলা হচ্ছে সামন্ত, ফিউডাল লর্ডস। এখন ফিউডাল শব্দটা মনে রাখবে যে প্রথমবার যিনি ইউজ করছেন তিনি মার্ক ব্লক, বিখ্যাত ঐতিহাসিক, তার বই রয়েছে ফিউডালিজমের ওপরে, এবং ফিউডাল শব্দটা সম্পূর্ণরূপে ভূমির সঙ্গে যুক্ত। আস্তে আস্তে মানেটা বুঝতে পারবে যে কেন ভূমির সঙ্গে বললাম। একটা কথা जस्ट मैं पहली बार मैं बोल देता हूँ, मार्क ब्लॉक ने पहली बार इस्तेमाल किया था ये वर्ड, और ये उनका भी इसका भी जनक बोला जाता है मार्क ब्लॉक को। फ्यूडलिज्म का जो वर्ड है, फ्यूडलिज्म, फ्यूडल लॉर्ड्स, फ्यूडल मीन्स जो लैंड और लॉर्ड मीन्स प्रभु, तो फ्यूडल लॉर्ड्स होता है फ्यूडलिज्म, वो তত্ত্ব। তো এটা কি করে এলো সেটার গল্পটাই বলছে। তারে कैसे आया ये वर्ड फ्यूडल लॉर्ड, প্রভু कैसे बना। তাহলে এদেরকে সামন্ত বলা হচ্ছে। সালেমান যতদিন জীবিত ছিলেন ততদিন তারা সামন্তরা রেসপেক্ট করেছেন। 842 সালে সালেমান মারা যাচ্ছেন এবং তার 3 ছেলে ছিল। বড় ছেলে মারা গিয়েছিল, লুই দ্য পায়াস, চার্লস দ্য বল্ড, 2 ছেলে, আর একটা বড় ছেলের ছেলে ছিল অর্থাৎ নাতি,
তিনজনের মধ্যে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য ভাগ বাটোয়ারা হয়ে যায়। ये जो जादिर के लैंड दिए छिलेन, जिनको सालेमन ने क्या किया था कि उनका जो प्रोविंशियल हेड थे उनको दे दिया गया था लैंड कि आप लोग ये खेती बाड़ी कीजिए, वहाँ से जो पैसा आएगा आप लोग अपना सेना बनाइए, क्योंकि मेरे पास तो सेना है नहीं, मैं बनाना ही नहीं चाहता, आप लोग हमको युद्ध के टाइम सेना दीजिए। इसलिए फ्यूडल लॉर्ड्स को दे दे, लॉर्ड्स मतलब वो सामंत जो प्रोविंशियल हेड बोला जाता था, तो उनका वो एक टर्म था, उनका टर्म इसका नाम था मिसी डोमिनिसी। प्रदेश वहाँ का प्रोविंस को बोला जाता था कैरोलिंज डायनेस्टी के टाइम में मिसी डोमिनिका। ओके, तो मिसी डोमिनिका से ये इसको मिसी डोमिनिसी बोला जाता था। तो मिसी डोमिनिका প্রদেশগুলোর নাম এবং তাদের শাসনকর্তাদের নাম ছিল মিসি ডমিনিসি, মানে আমরা যাকে আমরা সামন্ত বলি বা এখনকার দিনে চিফ মিনিস্টার বলি। তো তারা ততদিন রেসপেক্ট করেছিলেন শার্লেমেনকে এবং যতদিন জীবিত ছিলেন। তো যেই মারা গেলেন, তিন ভাইয়ের মধ্যে ঝামেলা, অর্থাৎ দুই ভাই এবং এক তাদের ভাইপো। 843 সালে 843 একটা চুক্তি হয়েছিল, वन पैक्ट बना, तीनों भाई, दो भाई और एक जो भतीजा था नेफ्यू, उनके साथ एक ये संधि हुआ। पूरा कैरोलिंजीय साम्राज्य तीनों हिस्सों में बांटा गया है। फिर तीन हिस्सों में बांटा गया, तीनों हिस्से में अलग अलग बांट दिया गया था, তিনটে ভাগে ভাগ করে দেওয়া হলো। এবং এই অবস্থার সুযোগ নিয়ে তাহলে এতদিন পর্যন্ত মিসি ডমিনিসিরা তারা সেনা পাঠাতেন যুদ্ধের সময়, রেসপেক্ট করতেন সাল্লামেনকে, এবং তাদের যে ক্যাপিটাল ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তার নাম ছিল আখেন, এবং আখেনে সালেমান বসতেন ক্যাপিটালে এবং তাকে সম্মান করতেন। এখন আর সালেমান বেঁচে নেই, এই ভাইদের মধ্যে এত মতবিরোধ, সাম্রাজ্য নিয়ে খাওয়া খাই, এই অবস্থার সুযোগ নিয়ে ওই সমস্ত প্রভিন্সিয়াল হেডরা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করে এবং তারা বলে দেন যে আমরা আর আখেনকে না টাকা পাঠাবো না সেনাবাহিনী পাঠাবো, আর আমরা আর মানি না। এই যে নিজের নিজের এলাকায় এই সমস্ত সামন্ত অর্থাৎ এই যে मिसी डोमिनिसीগুলো अपना अपना इलाका में बोल दिए कि जब तक सालेमन थे तब तक हम लोग रेस्पेक्ट देते थे, अब आपको रेस्पेक्ट हम नहीं देंगे, सेना भी नहीं भेजेंगे, पैसा भी नहीं भेजेंगे, अब अपना देख लो। ये अपने इलाके में ये अपना जो दबदबा बना लिया। और जो चीज़ किया गया मेडिवल यूरोप में बोला जाता है 843-4 के आसपास बोल रहे हैं, उस वक्त अपना अपना इलाका जो मिला था उन लोगों को, मतलब सालेमन ने जो दिया था ऐसे घेर लिया मतलब ऐसे जैसे काट का टुकड़ा लगा के घेर देते हैं हम लोग किसी भी जगह को खरीदने के बाद। आज के ज़माने में तो पिलर लगा देते हैं। तो अपना अपना इलाका को घेर लिया, उसको बोला जाता है कि इनक्लोजर सिस्टम्स। तो इसका मतलब उस इलाके का मालिक वो बन गया, और उस इलाके का मालिक वो बनने के बाद उस इलाके का जो भी फार्मर्स है, जो भी वर्कर्स है, वो उसके अंडर में चला गया। অর্থাৎ তারা ঘিরে নিল নিজে নিজের এলাকায় তারা স্বাধীন হয়ে গেলেন, প্রভু হয়ে গেলেন। তা ল্যান্ড লর্ড হয়ে গে মানে হচ্ছে ল্যান্ড লর্ড হয়ে পড়লেন। এবং নিজ এলাকাতে কি হলো, চাষি, শিল্পী, যে সমস্ত মানুষ তারা সবাই তার অধীনে চলে এলেন। এখানে কৃষকদের অবস্থাটা কি হলো? আচ্ছা, কৃষকরা সালেমানকে ট্যাক্স পাঠাতেন, রেসপেক্ট করতেন। কৃষকদের এই সময় একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সে আতঙ্কটা কি বলো? সেই আতঙ্কটা হচ্ছে যে এই সময় তিনটে, যেটাকে পাইরেটস বলা হচ্ছে, বর্বর আক্রমণ হয়েছিল ইউরোপে, ভাইকিং, ম্যাগিয়ার অ্যান্ড স্যারাসেন। আশা করি, আমি জানি না তোমাদের নেক্সট সিলেবাসে আছে নাকি সিলেবাসটা, এটা मेडिवल यूरोप, যদি থাকে তোমরা পড়বে। अगर तुम लोग सिलेबस में होगा तो जरूर तुम लोग पढ़ोगे। तो तीनटा आक्रमण, ভাইকিং, ম্যাগিয়ার, সারাসেন, গোটা ইউরোপকে তছনছ করে দিচ্ছিল। সেই সময় লুট করে নিয়ে যাচ্ছিল ডাকাতের দল, এবং প্রত্যেক বছর জুন মাসে এরা আসছেন, লুট করে নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ গম চাষ হতো, গমগুলো
এরা নৌকা, এরা বিশেষ করে ভাইকিংদের কথা আমি বলবো, ভাইকিং এবং ম্যাগিয়ার। ভাইকিংরা ছিলেন একদম জলদস্যু, ওরা নৌকা করে আসতো, সমুদ্রে দ্বীপেতে থাকতো, ওরা বড় বড় নৌকা নিয়ে আসতো এবং নৌকা করে এলো, ঘোড়াও নিয়ে আসতো তারা, নিয়ে এসে তারা লুট করে নিয়ে তারা সারা বছরের মানে অর্ধেক সময়ের গম টম সব ফসল নিয়ে চলে গেল লুট করে। কেন এরকমটা হচ্ছিল? কারণ সালেমান আর বেঁচে নেই, সালেমানের ছেলেরা মারপিট করছেন। এই অবস্থায় কৃষকরা কার কাছে যাবেন? কৃষকরা, তাদের কাছে একটাই উপায়, সেই সমস্ত ল্যান্ডলর্ড বা প্রভুদের কাছে তারা যাচ্ছেন, তাদের জমি দলিলগুলো দিয়ে দিচ্ছেন, প্রভু আমাদেরকে বাঁচান। কারণ আর ওই বর্বরদের আক্রমণের হাত থেকে তো বাঁচার কোনো উপায় নেই। তারা কি করছেন? তারা রাজার দিকে যাচ্ছেন না। এবং ইউরোপে দেখো সিস্টেমটা, রাজা অর্থাৎ সালমানের ছেলেদের যে ইম্পর্টেন্স সেটা কমতে শুরু হয়ে গেল। এবং কারা ইম্পর্টেন্ট হয়ে উঠলো? এই लैंडलॉर्ड जरा मिसी डोमिनिसी। तो अब क्या हुआ, जो भी फार्मर्स थे वो क्या हुआ, जब आक्रमण होता रहा, ये पायरेट्स, वाइकिंग्स, मैगियर, सैरासन तीनों जो बारी बारी की से आक्रमण कर रहा था, लूट करके ले जा रहा था, तो इस मुसीबत से बचने के लिए ये लोग राजा की तरफ नहीं गए, अपना दलील वगैरह जो भी लेके गए ये फ्यूडल लॉर्ड्स के पास चले गए। आप सर जी आप आप ही बचा सकते हैं हम लोगों को इन डकायतों से। तो इसके बाद क्या हुआ, उस इलाके का जो कंट्रोल, ये लॉर्ड, फ्यूडल लॉर्ड जिसको हम बोल रहे हैं, उस इलाके का जो मालिक है उसके पास चला गया। इसके बाद जो शुरू हुआ यूरोप में पूरा ट्रेड था वो खत्म हो गया, जो भी पैसा का सिस्टम, करेंसी सिस्टम, वो खत्म हो गया। वो अपना एरिया में लोग क्या करते, जितना ज़रूरत है वही प्रोडक्शन कर रहे हैं, वही खा रहे हैं। मतलब बार्टर सिस्टम चालू हो गया, एक्सचेंज। एक लैंडलॉर्ड किसी और जगह में कुछ प्रोडक्शन होता है, किसी और लैंडलॉर्ड के जगह में कुछ और होता है, वहाँ से एक्सचेंज हो रहा था। तो यह पूरे यूरोप में 9-10 ये 200 साल सबसे तेजी से फैला फ्यूडलिज्म जो थ्योरी, पूरा यूरोप गांव हो गया। मतलब वो सिटी खत्म हो गया, ट्रेड नष्ट हो गया, करेंसी सिस्टम खत्म हो गया, बार्टर सिस्टम हो गया, विलेज लेवल कम्युनिटी सिस्टम चालू हो गया। अर्थात পুরো ইউরোপে বাণিজ্য শেষ, বিনিময় মাধ্যম শুরু, কারেন্সি নেই, টাকা পয়সা নেই, অর্থাৎ একটা গ্রাম লেভেলের সিস্টেম চালু হলো। এবং এটা কন্টিনিউ করেছিল কত দূর পর্যন্ত জানো? তাহলে এখানে বলা হচ্ছে 9 to 10th এটা হচ্ছে শুরু, 10 to 11 এটা হচ্ছে পিক টাইম ফিউডালিজমের। এবং 12-13 সেঞ্চুরিতে আস্তে আস্তে ফিউডালিজমের পতন ঘটছে এবং ধীরে ধীরে আবার ইউরোপের পুনর্জাগরণ হচ্ছে, বিজনেস খুলছে সমুদ্রের তীরগুলোতে, এবং আস্তে আস্তে কারেন্সি ফিরে আসছে। ফিউডালিজম এমন রাজতন্ত্রের উত্থান ঘটছে গোটা ইউরোপে, রাজার উত্থান ঘটছে, যার জন্য ফিউডাল লর্ডসরা তারা নিজেদেরকে ওই এরিয়ার মধ্যে কন্ট্রোল করতে পারছেন না। তাছাড়া ওখানকার যে যারা ইয়াং ছেলেরা থাকছেন তারা বেরিয়ে আসতে চাইছেন কাজের সন্ধানে। तो सो এটা ব্লাস্ট হচ্ছে যাকে বলা হয়। तो एक पूरी तरह से ये रोक नहीं पा रहे फ्यूडल लॉर्ड्स। 13th सेंचुरी के बाद यूरोप में फिर से ट्रेड शुरू हुआ, करेंसी सिस्टम का शुरुआती हुआ। तो ये था यूरोपियन ফিউডালিজম। তাহলে ইউরোপের ফিউডালিজমের মূল বৈশিষ্ট্যটা কি? একজন প্রভু থাকবে, এনক্লোজার সিস্টেম ঘেরা থাকবে, এবং ওই ঘেরা অঞ্চলটাকে বলা হবে ম্যানর এলাকায় সমস্ত চাষি, সমস্ত শিল্পী, সমস্ত মানুষ কেবলমাত্র তার প্রভুর কাছে দায়বদ্ধ থাকবেন এবং সেখানে তারা চাষবাস করবেন, খাবেন, এবং অর্থাৎ এক প্রকারের দাস, সার্ফ जिसको हम बोलते हैं। অর্থাৎ এটি হচ্ছে ইউরোপের ফিউডালিজমের মূল स्ट्रक्चर। यही है, मतलब एक मैनर मतलब इनक्लोजर जो एरिया, उसको मैनर बोला जाता था, और मैनर का जो प्रभु होता है वो लैंडलॉर्ड होता था। मतलब यूरोप का जो फ्यूडलिज्म का जो मेन फीचर्स हम फाइनल बोल रहे हैं उसका था, एक प्रभु बना रहेगा, उसके बाद उसके नीचे ऑफिसर बना रहेगा, उसके बाद जो खेती बाड़ी करते वो, और जो जिसका जमीन नहीं था वो सर्फ मतलब दास তারা ছিলেন, ভূমিদাস। ওকে, তাহলে ইউরোপের ফিউডালিজম ব্যবস্থাটা এরকম ছিল। ভারতবর্ষে বিতর্কটা হলো কেন? এই আদি মধ্যযুগে আমাদের ভারতবর্ষে তোমাদের যে সিলেবাস
সেখানে আহ, দুটো দল ঐতিহাসিকরা বিভাজিত হয়ে পড়েছেন যে ভারতবর্ষে সামন্ততন্ত্র কি ছিল, এবং ছিল তো কেমন রূপে ছিল। তো ভারতবর্ষের এই যে বিতর্কটা যে আদি মধ্যযুগ, আচ্ছা তোমাদের বলে দিই, আদি মধ্যযুগের যে বিভাজনটা মোটামুটি তোমরা আপাতত ধরে নাও যে 1206 মুসলিমদের আসার আগে এবং হর্ষবর্ধনের পর, যেটা সময়কাল কথা বলা হচ্ছে হর্ষবর্ধনের মৃত্যুর পর, অর্থাৎ 8 সেঞ্চুরি বিফোর এই, আচ্ছা 8 to 1206, এটা আপাতত ধরে নাও। 7 তো কেউ কেউ ধরছেন। দেখা বলেছে আর্লি মেডিভেল ইন্ডিয়া। আচ্ছা আমাদের যুগ বিভাজনটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই যে ভদ্রলোকের নাম জেমস প্রিন্সেপ, ইংলিশ ভদ্রলোক, আমাদের এখানে প্রথমবার অক্সফোর্ড হিস্ট্রি তিনি লিখছেন ভারতবর্ষের স্কুলগুলোতে পড়াশোনা চালু করার জন্য, এবং ওখানেতেই তিনি ডিভিশন করেছিলেন অ্যানসেন্ট ইন্ডিয়া, মুসলিম ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, তিনটে যুগের ভাগ করেছেন। ভারতবর্ষের ঐতিহাসিকরা বলছেন যে মেডিভেল, যেটা মুসলিম ইন্ডিয়ার কথা বলছেন, তার আগে আমাদের ভারতবর্ষে একটা নাকি फेज ছিল। वहाँ पर एंशियन मेडिवल मॉडर्न, इसके अलावा भी जेम्स प्रिंसेप ये उन्होंने ये बंटवारा करके गया था। भारत के इतिहास जो है वो उन्होंने सिस्टम को बना के गए थे। लेकिन भारत के आफ्टर इंडिपेंडेंस ये बताया जा रहा है कि हमारे भारत में और एक हिस्सा था जो मुस्लिम्स के आने से पहले, वो था अर्ली मेडिवल इंडियन हिस्ट्रिकल फेज। उस वक्त ये फ्यूडलिज्म चालू हुआ था। আচ্ছা তোমাদের বলে দিই যে ভারতবর্ষে এই ফিউডালিজম তত্ত্বটার সূচনা একদম স্পষ্ট ক্লিয়ার ধরে নাও। আমি যে দুটো দলের ঐতিহাসিকদের নাম আমি তোমাদের বলছি যারা এই বিতর্কটা করেছেন, जो लोगों ने इन्हें ये डिबेट खड़ा किए हैं कि फ्यूडलिज्म था कि नहीं था, तो कैसा था। তো ভদ্রলোকের নাম, আচ্ছা দুটো দলের ঐতিহাসিকের নাম বলে দিই, দো পক্ষ। একটা দলের ঐতিহাসিকের নাম বলে দিচ্ছি মার্কসিস্ট ওই হিস্টোরিয়ানস। তাদের মধ্যে প্রথম যে ভদ্রলোকের নাম আমি বলবো সেটা ডিডি কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী। আচ্ছা দামোদর ধর্মানন্দ কোশাম্বী, মানে আমি মেন ডিবেটে ঢোকার আগে দামোদর ধর্মানন্দ কোশাম্বী সম্পর্কে কেন তিনি বলছেন, কি ভারতবর্ষে তার অবদান। আচ্ছা দামোদর ধর্মানন্দ কোশাম্বী ভারতবর্ষের অর্থনীতি, যে ইতিহাসে যে অর্থনীতির চাকা ঘুরেছিল, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। ভারতবর্ষের এই যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া एंशिएंट हिस्ट्रीতে কেন হলো, आयरन इन्हीं बोलছেন क्यों भारत में ये इकोनॉमिक डेवलपमेंट हुआ एंशिएंट हिस्ट्री में, ये पहली बार इन्होंने ही इसका डिस्क्रिप्शन दिया था। इनका एक बुक है, मेरे पास जेरोक्स कॉपी है। अच्छा ये जेरोक्स कॉपी, এর নাম হচ্ছে एन इंट्रोडक्शन टू द स्टडी ऑफ इंडियन हिस्ट्री। ये उल्टा दिख रहा है। तो এই ডিডি কোশাম্বীর লেখা, তো এই বইটাতেই তিনি প্রথমবার এই ফিউডাল ব্যাপারটা তুলে ধরেছেন। তিনি বলছেন যে গুপ্ত যুগে পতনের পর, অর্থাৎ 6th সেঞ্চুরিতে গুপ্ত যুগের পতন হয়ে গিয়েছিল। আফটার দ্য ডিক্লাইন অফ গুপ্তা পিরিয়ড, ভারতবর্ষে একটা বিশেষ ধরনের সমাজ তৈরি হয়েছিল যেটা ওই ইউরোপের সঙ্গে নাকি মিল আছে, যে यूरोप से मिलता जुलता है। তো इनका जो থিওরি ইস বুক মে, এর যে বক্তব্য সেটা হচ্ছে দুটি ভাবে এই সমাজের গঠনটা হয়েছিল। একটা হচ্ছে ওপর থেকে, কীরকম ভাবে গুপ্ত রাজারা পতন ঘটেছে, এবং গুপ্ত রাজাদের পতন ঘটার সঙ্গে সঙ্গে গুপ্ত রাজারা নাকি শেষের দিকে তারা মাইনে দিতে পারছিলেন না অফিসার্সদের। তো গুপ্ত রাজারা দুভাবে জমিদান করছিলেন। এক, সমাজের ব্রাহ্মণদের, তারা যারা প্রতিষ্ঠিত ব্রাহ্মণ তাদের জমিদান করে দিচ্ছিলেন। আর একটা হচ্ছে তাদের অফিসারদেরও জমিদান করে দিচ্ছিলেন। বিশেষ করে ভুক্তি, गुप्त पीरियड के टाइम में प्रोविंस को बोला जाता था भुक्ति। तो ওই ভুক্তির যিনি হেড হতেন তাকে বলা হতো মহাসামন্ত। এই মহাসামন্তের আন্ডারেতে জমি দিয়ে দিচ্ছিলেন। তাহলে दो तरह के जमीन गया, एक तो ब्राह्मण्स वालों को दे रहा था, और एक वो तो फ्यूडल लॉर्ड्स, मतलब भुक्ति का जो हेड बोला जाता था महासामंत,
उनको दे दिया जाता था कि आप हमको पैसा भी दे दीजिएगा, सेना भी दे दीजिएगा, जैसे हमने कुछ देर पहले बताया। তো মহাসামন্তরা ততদিন গুপ্ত সাম্রাজ্যের সম্রাট যতদিন ভালো ছিল ততদিন তারা পাঠাচ্ছেন এখানে। এখানে গুপ্ত সাম্রাজ্যের 6th সেঞ্চুরিতে যখন পতন ঘটছে, মেন গুপ্ত রুলার্সরা যখন পতন ঘটছে, তখন এই মহাসামন্তরা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করছেন। আমাদের যেমন বেঙ্গলে গৌড় ছিল, মুর্শিদাবাদ মালদা এরিয়া, শশাঙ্ক। তো যেমন गौड़ उत्थान घटेছিল, जैसे शशांक था हमारा, तो वो भी तो एक भुक्ति का ही एरिया था, तो गौर भुक्ति का। तो ये डीडी कसम्बी ने बोला कि एक था जो गुप्त राजा ने दिया था दान, मतलब ये लैंडलॉर्ड्स के बारे में बताया जा रहा था, लैंडलॉर्ड्स जो महासामंत। और ये एक अपने एरिया में एक निचला हिस्से से जिसके पास पहले से जमीन था, मतलब ये ब्राह्मण्स के बारे में बोला जा रहा है। আচ্ছা তোমাদের বলে দিই তাহলে দুই ধরনের, একটা হচ্ছে যে মহাসামন্ত, উনি বলছেন এটা গুপ্ত রাজারা তৈরি করেছিলেন, এটা হচ্ছে যে ফিউডালিজম ফ্রম অ্যাবাভ। ডিডি কোসাম্বি তার বইয়ে বলছেন ফিউডালিজম ফ্রম অ্যাবাভ, অর্থাৎ গুপ্ত রাজারা তৈরি করেছেন মহাসামন্তদের। ফিউডালিজম ফ্রম বিলো কীরকম না, এই যে যাদেরকে জমিদান করেছিলেন, যারা 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 অলরেডি মানে যারা একটু বড় লোক জমি ছিল যাদের অলরেডি, তারা নিজ নিজ এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং তারা নিজ নিজ এলাকা উপর দিয়ে উঠে আসছেন, অর্থাৎ ফিউডালিজম ফ্রম বিলো। তো এই অ্যান ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ডিডি কোসাম্বি এই গ্রন্থে ভারতবর্ষের গুপ্ত সাম্রাজ্যের পতনের পর দুই ধরনের রূপ সমাজে সামন্ততন্ত্রের বিকাশের কথা তিনি বলছেন। একটা হচ্ছে फ्यूडलिज्म फ्रॉम अबव, ये ऊपर से जो महासामंत लोग उभर के आ रहे हैं, और फ्यूडलिज्म फ्रॉम बिलो, जो पहले से ज़मीन था उनके पास, अपने एरिया में ज़मीन बढ़ा रहा है और अपने एरिया में उनका जो प्रभाव है बढ़ा रहा है, অর্থাৎ যার প্রভাব বাড়ছিল। তোমাদের বলে দিই যে এই ব্রাহ্মণদের গুপ্ত রাজারা যে জমিদান করেছিলেন, গুপ্ত রাজারা শুধু নয়, ভারতবর্ষের জমিদান প্রক্রিয়াটা, ব্রাহ্মণদের জমি দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু অনেক আগেকার। তোমাদের রেফারেন্স আমি দিচ্ছি, सातवाहन राजारा प्रथमबार मने राखबे ब्राह्मणদের जमीदान करेছিলেন भारतवर्षे। पहली बार सातवाहन रूलर्स पहली बार किसी ब्राह्मण्स को जमीन दिए थे, क्योंकि वो लोग पढ़ाते थे, शिक्षित थे, कोई काम करता नहीं था, पूजा और पढ़ाना। इसके चलते उन लोगों को ये रिवार्ड गिफ्ट करके दिया जाता था और उसका कुछ भी टैक्स नहीं लिया जाता था, पूरा जमीन उनका हो जाता था ब्राह्मण्स का। तो এই ব্যাপারটাকে বলা হতো অগ্রহার। তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে, আমি মনে হয় লিখিয়েছি। অগ্রহার কাকে বলে তাহলে? গুপ্ত বা পরবর্তী গুপ্ত যুগে, আচ্ছা, প্রাচীন ভারতে যে জমিগুলো ব্রাহ্মণদের দান করা হতো তার দুটো ট্রাম আছে, একটা হচ্ছে অগ্রহার ব্রাহ্মণদের। আচ্ছা, মন্দিরগুলো তো অনেক সময় দান করা হচ্ছে, প্রাচীন ভারতে এরকম রেফারেন্স আছে, সেটা হচ্ছে দেবদান, অর্থাৎ দেবালয়ের জন্য যে মন্দির জমিদান করছেন রাজা বা কোনো বড় মানুষ, তাকে বলা হচ্ছে দেবদান। এখানে যেটা সাউথ ইন্ডিয়াতে এই টার্মটাকে কি বলা হচ্ছে জানো? আমরা নর্থ ইন্ডিয়াতে অগ্রহার পাচ্ছি, সাউথ ইন্ডিয়াতে এটাকে বলা হচ্ছে ব্রহ্মদেয়া। ব্রাহ্মণদের যেহেতু দেওয়া হচ্ছে তার জন্য এটাকে ব্রহ্মদেয় বলা হচ্ছে। তাহলে দুইভাবে জমিদান করার ফলে এই ভারতবর্ষে নাকি ফিউডাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা ডিডি কোসাম্বির থিওরি চলে যাওয়ার পর আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম দুই ধরনের ঐতিহাসিক ভাগ হয়ে গিয়েছিল ভারতবর্ষে। আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের বিকাশ হয়েছিল কি না, এবার ঐতিহাসিকদের নামগুলো তোমাদের বলে দিই যে ডিবেটটা কি। প্রথম হচ্ছেন আর.এস. শর্মা, একদল, ফার্স্ট দল। এরা মনে রাখবে দে ওয়ার দ্য মার্কসিস্ট হিস্টোরিয়ানস, মানে কার্ল মার্কসের মতামত সমর্থনকারী এরা। ডিডি কোসাম্বিও কার্ল মার্কসেরই সমর্থনকারী। তা ডিডি কোসাম্বিকেও আমরা এই দলেতেই ধরব, কারণ ডিডি कोसाम्बी প্রথমে শুরুটা তার হাত ধরে, क्योंकि उन्होंने ही शुरू किया। তাহলে আর.এস. শর্মা, ডি.এন. ঝা এবং বি.এন.এস. যাদব, তিনজন ঐতিহাসিকের নাম বললাম। আচ্ছা, এরা আমরা ক্লাসটা যত চলবে বুঝতে পারবে। আর এরা বলছেন কি বলতো, ভারতবর্ষে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল। কিভাবে ঘটেছিল আমি বলছি তোমাদের।
কি এরা যুক্তি দিয়েছেন যে আমাদের দেশে यूरोपीय स्टाइल फ्यूडलिज्मটা হয়েছে, कैसे हुआ था इन लोगों ने बोला। তাহলে ये आर एस शर्मा, डी एन झा, बी एन एस যাদব ইনক্লুডিং ডিডি কোশাম্বী যারা কাউন্টার করেছেন যে না ভারতবর্ষে ফিউডালিজমের বিকাশ ঘটেনি, আপনারা যেটা বলছেন সেটা ঠিক না, তাদের নামগুলো বলছি। ফার্স্ট হচ্ছেন ডিসি সরকার, দীনেশ চন্দ্র সরকার, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, বিডি চট্টোপাধ্যায়, হরবংশ মুখিয়া এবং রণবীর চক্রবর্তী। রণবীর চক্রবর্তী এবং বিডি চট্টোপাধ্যায় এনারা এখনো বেঁচে আছেন, বিখ্যাত ঐতিহাসিক। তাহলে দুটো টিম ভাগ হয়ে গেল। এই ডিবেটটার একটা দলে রয়েছেন আর এস শর্মা, ডিডি কোশাম্বী, ডিএন ঝা এবং আমাদের কি বললাম যাদব স্যার। তো আর এক দল বললাম বিডি চট্টোপাধ্যায়, ডিসি সরকার, হরবংশ মুখিয়া, রণবীর চক্রবর্তী। এবার আমরা মেন ডিবেটে ঢুকে যাই। আচ্ছা, কোশাম্বী তো বলে দিয়ে চলে গেছেন, কিন্তু যে হিস্টোরিয়ান প্রথমবার তিনি তথ্য সহযোগে উইথ एविडेंस जो हिस्टोरियंस उभर के आ रहे हैं कि फ्यूडलिज्म हुआ था, वो था आर एस शर्मा। ওনার নাম পুরো নাম রামশরণ শর্মা। যে বইটা লিখে তিনি প্রথমবার এই তত্ত্বটাকে সবার সামনে তুলে আনলেন, সেই বইটা আমার কাছে জেরক্স কপি আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দিস ইজ দ্য বুক। তোমাদের তো উল্টো দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। দেখো, ইন্ডিয়ান ফিউডালিজম শব্দটা জানি না, উল্টো দেখাচ্ছে তোমাদের বই। এটি হচ্ছে সেই বই। তো ইন্ডিয়ান ফিউডালিজম আর এস শর্মা, এই গ্রন্থেই তিনি ভারতবর্ষে কিছু তথ্যসহ বক্তব্য রাখছেন ভারতবর্ষে ফিউডালিজম হয়েছিল। এই পাবলিকেশন সালটা হচ্ছে 1965 সালে এই বিতর্কতা শুরু, এবং সেকেন্ড এডিশন 1980 সালে তিনি কিছু কারেকশন করেছিলেন, তারপরে তিনি সেকেন্ড এডিশন বার করেছিলেন। এই কপিটা হচ্ছে সেকেন্ড এডিশন। তাহলে 1965 সালে তিনি কিন্তু এই বিতর্কের সূত্রপাত, অর্থাৎ তিনি তথ্যটা তুলে ধরেছেন। কি তথ্য, এরপর আমরা আসি। বেশ কিছু সিস্টেমকে তিনি নিচ্ছেন। ऑलरेडी तुम लोग तो शायद तुम लोग को याद होगा कि यूरोप में क्या हुआ था, हमने बता दिया। রামশরণ শর্মা কি বললেন ভালো করে শুনুন। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর একদম ত্রয়োদশ শতক পর্যন্ত, অর্থাৎ মুসলমানদের আসার আগে পর্যন্ত ভারতবর্ষে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই তিন ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছিল, এবং যার জন্য এই পরিবর্তিত সামাজিক ব্যবস্থাটার নাম তিনি দিয়েছেন ফিউডালিজম। এই তত্ত্বটাকে তিনি কিভাবে দেখাচ্ছেন, এবং সেটার আমি বলছি এক একটা স্টেজ ধরে ধরে, এবং তার এই মতামতগুলোকে, যে মতামতগুলো তিনি রাখছেন, সেই মতামতগুলোর প্রত্যেকটা তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি প্রথমে কি বললেন? তিনি বললেন যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষে অতিরিক্ত পরিমাণে জমি দান করা হয়েছিল, অর্থাৎ ব্রহ্মদেয় অগ্রহার ব্যবস্থার ফলে কাকে কাকে জমিদান করা হয়েছিল? দেবদান মানে হচ্ছে মন্দিরগুলোতে জমিদান করা হয়েছিল, আর বিশেষ করে তিনি প্রশ্নটা তুলছেন ব্রাহ্মণদের। এই ব্রাহ্মণদের জমিদান করার ফলে যারা রাজা ছিলেন পরবর্তীকালে তাদের কর্তৃত্ব কমেছিল, এবং সেই সমস্ত ব্রাহ্মণদের কর্তৃত্ব বেড়েছিল সেই এলাকার। আর এস শর্মা তিনি বারবার বলেছেন তার এই ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে যে ব্রাহ্মণদের যে এলাকায় জমি দান করা হয়েছিল, সেই এলাকায় জমিগুলো শুধুমাত্র ব্রাহ্মণরা এমনি পায়নি। সরকার যে জমিদান করেছিলেন ব্রাহ্মণদের, সেখানে তাদের একটা নেম প্লেট তৈরি করা হয়েছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল, অর্থাৎ আমি কিন্তু পোস্ট गुप्त पीरियड কথা বলছি। हम ये बोल रहे आर एस शर्मा जो बात रखे हैं
कि आफ्टर द 6th century एडी गुप्त पीरियड के बाद इतने तादाद में ब्राह्मण्स को जमीन दान किया गया था, अर्थात अग्रहार सिस्टम बनाया गया था, मंदिर को दिया गया था, ब्राह्मण्स को दिया गया था। मतलब अग्रहार के बारे में ज़्यादा बोले हैं फ्यूडलिज्म या आर.एस. शर्मा ने। उसके चलते क्या हुआ, राजा का जब दबदबा खत्म हुआ भारत में, तब ये इस इलाके का जो ब्राह्मण्स थे, जो जिसको जमीन मिला, वो लोग उभर के आए, पावरफुल स्टेटस बन के उभर के आए, और भारत के जो अर्ली मेडिवल इंडियन जो सोसाइटी था उसके ऊपर प्रभाव डाल दिया। वो यूरोप की तरह इन्होंने भी यहाँ पर फ्यूडलिज्म सिस्टम को तैयार कर लिया था। अर्थात ये लोग राजा नहीं माने थे, ये लोग अपने आप अपने इलाका में राजा बन गए थे, यही मानना था इनका, मेन सिस्टम यही है। তো তিনি বলছেন ওই প্লেটগুলো যেখানে রাজা যাকে জমিদান করছেন ব্রাহ্মণদের, সেখানে লেখা থাকতো যে এই এলাকার জমি এই ব্রাহ্মণকে, তার বাবার পরিচয় এই, এবং তাকে এত পরিমাণ জমি দান করা হলো, এই এলাকাতে এতগুলো পুকুর আছে, বটগাছ আছে, আম গাছ আছে, সমস্ত দায় দায়িত্ব তার, এবং সমস্ত কৃষকদের কাছ থেকে কর আদায় যা হবে সেটা ব্রাহ্মণ নেবেন, রাজা এই এলাকা থেকে কোনো প্রকার কর নেবেন না। বোঝা গেল স্পষ্ট। क्या मेन जो थ्योरी बताया गया, ब्रह्मदेव के दौरान राजा जो जमीन ब्राह्मण्स को दे रहे हैं, उसका पूरा, उस एरिया का पूरा तालाब, पेड़ पौधा, मछली, मतलब जो खेती बाड़ी करने वाला जो फार्मर है, वो जो पैसा सब कुछ ब्राह्मण्स के पास जाएगा। गवर्नमेंट के कोई ऑफिशियल उसके अंदर घुस नहीं पाएंगे उस एरिया में, और पैसा भी, टैक्स भी नहीं ले सकते। टैक्स फ्री लैंड। व्हाट आर.एस. शर्मा सेड that in Indian concept that after the decline of Gupta period, tax free land, the kings or the rulers were giving tax free lands to the Brahmins, as the term used by at that period of time, that is called अग्रहारा। अग्रहार इसको बोला जाता था। इसके ऊपर कोई सरकारी ऑफिसर घुस नहीं पाएंगे, कोई टैक्स सरकार नहीं लेंगे। पूरी क्लियर हो जाओ। तो पहली बार पहला बोल दिया कि इसका मतलब है उस इलाके में पूरा वो जो यूरोपियन सिस्टम बना था, यूरोपेর মতো ইনক্লুজার সিস্টেম, ম্যানর সিস্টেম, সেরকম হলো। আর.এস. শর্মা বললেন। দ্বিতীয়, আর.এস. শর্মা কিন্তু আমাদের ভারতবর্ষের সোসাইটি চেঞ্জ হয়েছেন সেইগুলোর কথা বলছেন। দ্বিতীয় চেঞ্জটা কি হয়েছেন তিনি কি বলছেন শুনুন। আচ্ছা, এর রেফারেন্সও তিনি দিয়েছেন। তোমাদের যে পিডিএফ ডকুমেন্টসটা দিয়েছি সেখানে তিনি কিছু রেফারেন্স সহ ধরছেন। তিনি বলছেন যে আমাদের गुप्त पीरियड पर बेस किचु ताम्र शासन व कॉपर प्लेट हम लोगों को मिला है, जहाँ पर रेफरेंस मिला है जमीन दान करने के लिए। तो ज़्यादा जमीन दान हम प्रथमे तो बोले दिए सातवाहन पिरियडे प्रथमबार जमीदान হয়েছিল। তোমাদের এটা মনে রাখবে, বিভিন্ন চাকরি পরীক্ষা কোয়েশ্চেন আসছে যে কোন পিরিয়ডে প্রথমবার ভারতবর্ষে ব্রাহ্মণদের জমিদান করা হয়েছিল। মনে রাখবে সাতবাহন রাজাদের সময়কালে প্রথমবার রেফারেন্স আমরা পাই। তো এখানে তোমাদের ওই পিডিএফে আছে, দেখবে বাকাটক রাজা প্রবর সেনের কথা বলা হচ্ছে 420 থেকে 452 সালের। ইনি 20টি গ্রাম ব্রাহ্মণদের দিয়েছিলেন। আচ্ছা, পশ্চিম ভারতবর্ষে গুজ্জর প্রতিহার রাজাদের মধ্যে ছিলেন তৃতীয় জয়ভট্ট। নৌশরী তাম্র শাসন রয়েছে 706 সালে। ইনি আবার কি করেছিলেন, জমির সঙ্গে জমির যারা বাড়ি ঘরওয়ালা লোকজন সব ওদেরকেও দিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণকে, স্থাবর অস্থাবর সম্পত্তি যা ছিল। আচ্ছা, আমাদের পাল রাজাদেরও রেফারেন্স তিনি তুলে ধরছেন। ধর্মপালের নর্থ বেঙ্গলেতে সময় সামন্ত ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের নারায়ণ বর্মন, এবং তার মাধ্যমে তিনি উত্তরবঙ্গের শুভস্থলিতে বলে একটা জায়গা রয়েছে, নন্ন নারায়ণ যে মন্দির, সেই মন্দিরকে তিনি 4টি গ্রাম দান করছেন চিরকালের জন্য। অর্থাৎ ও কবি পার্মানেন্টলি এই মন্দির কো 4 গাঁও দিয়ে দিয়ে, আর এবং যেখানে রাজা কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে দিয়েছেন। 835 খ্রিস্টাব্দে মিহির ভোজ প্রতিহার বংশের রাজা, গুজরাটের পাশাপাশি মিহির ভোজ কান্যকুব্জের কালাঞ্জর মণ্ডলের একটি পুরনো অগ্রহার ব্যবস্থা তার পূর্বপুরুষ করে দিয়ে গিয়েছিলেন, সেটাকে তিনি নবীকরণ করছেন। এবং রাজা দন্দি দুর্গ, এটা
দ্বিতীয় নাগভট্ট নামক একজন সামন্তের মাধ্যমে তিনি এই জমিনটা দিচ্ছেন, দ্বিতীয়বার রিনিউ করছেন, অর্থাৎ তিনি ডিক্লেয়ার করছেন যে আমি এটা ব্রাহ্মণদের দিয়ে দিচ্ছি। আর একটা রেফারেন্স আছে দেখবে তোমাদের পিডিএফে, সব থেকে বেশি মনে রাখবে ভারতবর্ষে কোন রাজবংশের রাজারা বেশিরভাগ ব্রাহ্মণদের জমি দিয়েছেন, মনে রাখবে তোমরা রাষ্ট্রকূট রাজারা। দন্দি দুর্গের কথা নাম পাওয়া যাচ্ছে 735, 53, 54 साल। ये दंदी दुर्ग ने सब राष्ट्रकूट राजा ने सबसे ज़्यादा ब्राह्मण्स को जमीन दिया था एज ए अग्रहार। মহারাষ্ট্রের কোলাপুর অঞ্চলে একটা গ্রাম দিচ্ছেন। তাছাড়া 806 সালে তৃতীয় গোবিন্দ নাসিক, মহারাষ্ট্রের নাসিক এলাকাতে তিনিও জমিদান করছেন। 600 সালে মানে 806 সালে। এবং ওই এলাকাগুলোর একটা কথা বারবার বলে দিচ্ছি তোমাদের, ওই এলাকাগুলোতে স্পষ্ট যে সমস্ত জমিগুলো দান করা হচ্ছে এবং সেখানে স্পষ্ট তারা রাজারা লিখে দিচ্ছেন যে এই এলাকাতে কোনো অবস্থায় সরকার কোনো প্রকার ট্যাক্স নেবে না। এবং এমনকি তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যদি কেউ গ্রামের মানুষ অপরাধ করেন তাদেরও বিচার করার অধিকার এই ব্রাহ্মণস এবং তার তিনি যদি কোনো কমিটি তৈরি করে থাকেন তিনিই করবেন বিচার, অর্থাৎ রাজার কোনো লোক ওখানে হস্তক্ষেপ করবেন না। এটা ভারতবর্ষের সোসাইটিতে নাকি হয়েছিল আর্লি মেডিভেল ফেজেতে, অর্থাৎ 600 to 800 এই ফেজটাতে আর.এস. শর্মা বলছেন যে বিপুল আকারে জমিদান করা হয়েছে এবং ভারতবর্ষের সোসাইটিটা পুরো চেঞ্জ হয়েছে। আচ্ছা, তিনি আর কি চেঞ্জ হয়েছে, তিনি আর একটা কথা তিনি তুলে ধরছেন, সেটা হচ্ছে যে আমাদের গুপ্ত পিরিয়ডের পর নাকি ভারতবর্ষে যেহেতু বলা হয়েছে যে বাণিজ্য ট্রেড নাকি বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমাদের সাথে গ্রিক দেশের বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে ইউরোপের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল গুপ্ত রাজাদের পরবর্তীকালে, যার জন্য আমাদের দেশে টাকা পয়সার লেনদেনটা কমে গিয়েছিল। এবং আর.এস. শর্মা রেফারেন্স দিচ্ছেন যে হর্ষবর্ধন এবং জয়নাগ বা সমাচার দেব এদের সময়কালে 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে অল্প কিছু গোল্ড কয়েন পাওয়া গেছে, বাকি কিন্তু রাষ্ট্রকূট রাজাদের কোনো কয়েন পাওয়া যায়নি। পাল রাজারা 400 বছর রাজত্ব করেছেন, তাদের কোনো গোল্ড কয়েন পাওয়া যায়নি। অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি নাকি ভেঙে পড়েছিল এবং কয়েন ব্যবস্থাটা ছিল না, অর্থাৎ কারেंसी सिस्टम जो हम यूरोप के बारे में बता रहे थे, करेंसी सिस्टम खत्म हो गया था। आर.एस. शर्मा बोल रहे हैं कि वाणिज्य बंद हो जाने के कारण, ट्रेड बंद हो जाने के कारण पैसे खत्म हो गए, मतलब गांव वाला इकोनॉमिक सिस्टम आ गया था भारत में। তো এটা একটা কথা স্পষ্ট, তিনি তাহলে দ্বিতীয় রেফারেন্স তুলে দিচ্ছেন আমাদের নাকি বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, টাকা পয়সা নাকি আসছিল না, কয়েন্স আসছিল না, কেমন ইউরোপের সঙ্গে আমাদের ট্রেড বন্ধ হয়ে গিয়েছিল, এটা সত্যি কথা। এবং যার জন্য বিনিময়ের মাধ্যমও ছিল। এবং তিনি আর.এস. শর্মা তার রেফারেন্সে তিনি বলেছেন, তাহলে তিনি বললেন যে হর্ষবর্ধনের কিছু গোল্ড কয়েন পাওয়া গেছে, রাষ্ট্রকূটদের নেই, গুর্জর প্রতিহারদের নেই, বাংলার পালদের নেই, অর্থাৎ বিস্তৃত ফেজ। আর্লি মেডিভেল পিরিয়ডে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর আমাদের যে গোটা উত্তর ভারত দক্ষিণ ভারতের যে ছোট ছোট রাজ্যগুলো গড়ে উঠেছিল সেখানে নাকি গোল্ড কয়েনের অভাব হয়েছিল, একটু তো কয়েনের সম্ভাবনা দেখা গেলেও কিন্তু গোল্ড কয়েন ছিল, अतः गोल्ड कॉइन तो समृद्धिर प्रतीक। गोल्ड कॉइन को ही तो ऐसे मतलब उसका स्टैंडर्ड माना जाता है सोसाइटी का आज भी। तो এটা তিনি বলছেন, অর্থাৎ তিনি দ্বিতীয় রেফারেন্স দিয়ে দিয়েছেন ইউরোপিয়ান কনটেক্সটে ভারতবর্ষের বাণিজ্য বন্ধ, অর্থাৎ ভিলেজ বেসড অর্থনীতি নাকি তৈরি হয়েছিল। এবং 3 নাম্বার তিনি আর.এস. শর্মা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই কারণে উত্তর ভারতবর্ষে বেশ কিছু শহরের তিনি নাম বলেছেন, এবং শহরের তিনি নাম বলেছেন তোমাদের ওই পিডিএফ ডকুমেন্টসে আছে, আমি জাস্ট একটু পয়েন্ট করেছি। হরিয়ানা এবং পূর্ব পাঞ্জাবের কিছু অঞ্চল, মথুরা, তারপরে দেখবে শ্রাবস্তি, রাজঘাট, বৈশালী, पाटलिपुत्र। आर.एस. शर्मा की बोलছেন, आर.एस. शर्मा क्या कह रहे हैं पता है, इन सब टाउन जो हम बोले हैं इनका जो स्टेटस था वो खत्म हो गया था क्योंकि ट्रेड डिक्लाइन कर गए थे हमारे देश में इस पीरियड 6 to 8 इस पीरियड में। ये 200 साल 300 साल के दौरान भारत में ट्रेड जो है वो डिक्लाइन कर गए थे, इसलिए श्रावस्ती, मथुरा, राजघाट, वैशाली, पाटलिपुत्र सब उनका जो अपना जो दबदबा था, अपना जो जलूस था, अपना जो ग्लैमर्स था वो खत्म हो गया, मतलब ये सिटी पूरी तरह से डिक्लाइन कर गए।
তাহলে তিসরি বাত বল দিয়া। তো তিনটে দেখো, এই তিনটে থিওরি কিন্তু ইউরোপের থিওরির সঙ্গে মিলছে। আর এস শর্মাই তার এই ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে এই কথাটাই বলেছেন যে আমাদের দেশেতে গুপ্ত পিরিয়ডের পতনের পর কি হয়েছিল, জমিদান করা হয়েছিল, ভিলেজ বেসড ইকোনমি তৈরি হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, চাষবাসের সঙ্গে যুক্ত, চাষি আর প্রভু, আর কিছু না। মানুষের চাহিদা অনুযায়ী তার প্রোডাকশন করছিল, যেটুকু লাগছিল সেটুকু, আর বাকিটা বিনিময় করছিল। আর এস শর্মা কথা বলছেন। সেকেন্ড, ট্রেড বন্ধ হয়ে গিয়েছিল। ট্রেড বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে কারেন্সি আসছিল না, যার জন্য পুরো ডিক্লাইন হয়ে গিয়েছিল, আমাদের বার্টার সিস্টেম চালু হয়েছিল। আচ্ছা, থার্ড তিনি কি বললেন? থার্ড বললেন যে আমাদের যে সিটিগুলো টাকা পয়সা লেনদেন না হওয়ার কারণে ডিক্লাইন করে গিয়েছিল। অর্থাৎ তিনি বলছেন আমাদের দেশে পোস্ট গুপ্তা পিরিয়ডে ফিউডালিজম দেখা দিয়েছিল, অর্থাৎ ফিউডাল সোসাইটির বিকাশ ঘটেছিল। কাউন্টারে আমি তোমাদের সেকেন্ড, আচ্ছা, এই থিওরিকে যারা যারা সমর্থন করেছেন তাদের মধ্যে একজনের বই আমার কাছে আছে। এটা হচ্ছে D.N. ঝা, যিনি উনি ট্রেড, এই যে সাবস্তি, मथुरा, वैशाली, ये जो बोई, ये जो हम किचुकन आगे बोल रहा, जो हमने बोला ना अभी कि इनका जो टाउन था वो पूरी तरह से डिक्लाइन कर गया था। इस बुक में ये है, D.N. झा का ये बुक है। इसमें बताया गया है कि इनके सपोर्ट में बताया गया, सपोर्ट করেছেন আর এস শর্মাকে এই গ্রন্থে। তো এটা দেখে নাও, পরে যখন তোমরা চিনতে পারবে এখানে এটা ছবি দেওয়া রয়েছে ইয়েলো কালারের। তো আচ্ছা, ডিডি কোসাম্বি ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিই। ডিডি কোসাম্বি দেখতে এরকম ছিলেন, যিনি বলছেন যে আমাদের দেশে ফিউডালিজম দুইভাবে এসেছে, ফিউডালিজম ফ্রম আপার, অ্যাবাভ, ফিউডালিজম ফ্রম বিলো। অর্থাৎ ডিডি কোসাম্বি ভারতবর্ষে প্রথমবার বলেছিলেন যে লোহার আবিষ্কারের ফলে আমাদের দেশে অর্থনীতির পরিবর্তন ঘটেছে, তার আগে আমাদের দেশে অর্থনীতি পরিবর্তন ঘটেনি। ওকে, এক এক করে তাহলে আমরা আর এস শর্মার এই থিওরিগুলোকে, যে অন্য হিস্টোরিয়ানরা ছিলেন তার মধ্যে কি ডিসি সরকার, ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায়, হরবংশ মুখিয়া, রণবীর চক্রবর্তী, আচ্ছা ওরা কি বলছেন এবার আমরা একটা একটা করে শুনি। তাহলে আর এস শর্মা প্রথমে বলেছেন যে আমাদের দেশে পরবর্তী গুপ্ত রাজারা নাকি জমি দান করেছেন অগ্রহার ব্যবস্থা করার জন্য, এবং অগ্রহার শুধু ব্যবস্থা করেননি, পুরো অধিকারটা সামন্ত প্রভুদের দেওয়া হয়ে গিয়েছিল এবং তারা এলাকা এলাকা স্বাধীন হয়ে গিয়েছিলেন। फर्स्ट जो काउंटर करने वाले हैं कि इस थ्योरी के बारे में डिबेट किस लिए बना, कि ये दूसरी तरफ के जो हिस्टोरियंस है वो बोल रहे कि नहीं ऐसा नहीं हुआ था, क्यों नहीं हुआ था, वो लोग क्या प्रूफ दे रहे हैं यही बता रहे। प्रथमे আমি বলবো দীনেশ চন্দ্র সরকার। আচ্ছা, দীনেশ চন্দ্র সরকার, আমরা যাকে ডিসি সরকার, বাঙালি হিস্টোরিয়ানস, বিখ্যাত হিস্টোরিয়ানস, আমাদের ভারতবর্ষে যে আমাদের যে অশোকান ইনস্ক্রিপশনস নিয়ে যে রিসার্চ হয়েছিল, এবং তিনি এমন কোনো বিষয় জানতেন না যে তার নলেজ নেই। প্রাচীন ভারতবর্ষের জনক বলা ইতিহাসে, ইনস্ক্রিপশন বেসড, এবং তার বিখ্যাত বিখ্যাত বই আছে আমাদের উপর, হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট বেঙ্গল, বাংলাদেশের ইতিহাস, এবং ভারতীয় বিদ্যাভবন সিরিজ 11টা ভলিউম হয়েছিল সেই সময়। অর্থাৎ জওহরলাল নেহরু যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, তখন একটা বোর্ড তৈরি করা হয়েছিল যে হিস্ট্রি আমাদের কেমন করে লেখা হবে। তো বোর্ডে তিনি চেয়ারম্যান হয়েছিলেন ডিসি সরকারের নেতৃত্বে। সেই ভারতীয় বিদ্যাভবন সিরিজের 11টা ভলিউম আমার কাছে আছে। ভারতবর্ষের প্রথম ইতিহাস লেখা হয়েছিল ওই 11টা ভলিউম, একদম एंशिएंट हिस्ट्री থেকে একদম স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, টোটাল 11টা ভলিউম। 11 ভলিউম में ये बुक लिखा गया था ডিসি সরকার के अंदर। তাহলে ডিসি সরকার প্রথমবার কাউন্টার অ্যাটাক করছেন কাকে? রামচরণ শর্মাকে বলছেন। তিনি বলছেন যে ভারতবর্ষের সোসাইটি এমন হয়নি। আচ্ছা, তোমাদের তার আগে বলে দিই, আর এস শর্মা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। তাহলে 600 থেকে ফিউডালিজমের শুরু, 600 থেকে 800 মেন সিস্টেম, 800 থেকে আমাদের বলা হচ্ছে 900, 950 পর্যন্ত এটা হচ্ছে মেন পিক আপ করেছিল। 900 থেকে মুসলিমদের আসার আগে ডিক্লাইন করেছিল আমাদের ফিউডাল ব্যবস্থা। এটা আর এস শর্মা বলছেন, যেটা ইউরোপের কনটেক্সটে ধরা হয়েছে। ডিসি সরকার বলছে এমন কোনো ইনস্ক্রিপশনস নেই, আপনি যেটা বলেছেন যে এমন নয় যে ভারতবর্ষে যে জমিদান যেগুলো করা হয়েছিল সেইগুলোতেই প্রমাণিত হয় ভারতবর্ষে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল, ফিউডাল সিস্টেমও এসেছিল। বলছে ব্রাহ্মণদের জমিদান করার প্রথাটা আমাদের এখানে পুরনো, বহুত পুরানে জামানে সে ব্রাহ্মণকে জমিদান কিয়া যা রা থা। আর তিনি রেফারেন্স তুলে ধরেছেন যে তিনি একটা, তোমাদের ওই পিডিএফ ফাইলে রয়েছে, তিনি একটা উদাহরণ তুলে ধরেছেন যে মানে উড়িষ্যা দেখবে কর শাসন, কপার প্লেট পাওয়া গিয়েছে এবং ওখানেতে
উড়িষ্যান গভর্নমেন্টে, বিশেষ করে চন্দ্র ডায়নাস্টি, ওখানে রাজারা রাজত্ব করছিলেন, তাদের রেফারেন্স তুলে বলছেন, বলছে ওখানে স্পষ্ট লেখা আছে, আর এস শর্মা বলেছেন যে এই এলাকা জমিতে রাজা কর বসাতে পারবেন না, কিন্তু ওখানে লেখা আছে রাজা কর বসাতে পারবেন। এবং আরেকটা কথা, এখানে বলা হয়েছে যে ব্রাহ্মিনসরাই সমস্ত জিনিসটাকে বিচার করতে পারবেন। ওখানে মানে যদি ওই এলাকার মধ্যে কোনো সমস্যা হয়, এখানে তিনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে রাজা সেখানে হস্তক্ষেপ করছেন, তার রেফারেন্সও আছে। এবং আরেকটা জিনিস তিনি বলেছেন, সেটা হচ্ছে যে যতই ফিউডাল লর্ডসরা এলাকায় স্বাধীন হয়ে যাক, যতই এলাকায় তারা দাবদাপানি করুক, বা চাষিদের যদি স্বাধীনতার কথা বলা হয়, সেই ফিউডাল লর্ডসরা কোনোদিন সেই এলাকার জমি বিক্রি করতে পারতেন না। তারা ভোগ দখল করবেন, বিক্রি করতে পারবেন না। ভারতবর্ষে অর্থাৎ কাদের মধ্যে বলা হচ্ছে ব্রাহ্মণসদের, অর্থাৎ ব্রাহ্মণসরা বিক্রি করতে পারবেন না, অর্থাৎ অগ্রহার নিচ্ছেন নিয়ে, কিন্তু তিনি বিক্রি করতে পারবেন না। কিন্তু আর এস শর্মা কি বলেছেন, তারা স্বাধীন হয়ে যেত, যা খুশি তাই করতেন। তাহলে তার একটা কাউন্টার অ্যাটাক করা হলো যে এটা তিনি বলছেন যে এটা ঠিক বলছেন না, এটা ঠিক নয়। হরবংশ মুখিয়া তিনি কি বলছেন বলতো, এবং হরবংশ মুখিয়া দীনেশচন্দ্র সরকারের সমর্থনে তিনি একটা কথা বলেছেন যে যতই ব্রহ্মদের अंडर যে সমস্ত, अच्छा हम बोल लेते हैं कि आर एस शर्मा ने क्या बोला, कि आर एस शर्मा ने बोला ऐसा नहीं है कि जिस जमीन को दिया जा रहा है उस जमीन के टैक्स नहीं ले सकते। राजा टैक्स लेते थे। उड़ीसा में एक कौर शासन मतलब कॉपर प्लेट मिला है, और जमीन ब्रह्मदेव जो ब्राह्मण्स थे वो बिक्री नहीं कर सकते थे किसी और को। तो इसका मतलब कहाँ से स्वाधीनता मिला, इंडिपेंडेंट कहाँ मिला, नहीं मिला। আচ্ছা, दूसरी बात, হরবংশ মুখিয়া কি বলেছেন, হরবংশ মুখিয়া বলছেন যে এলাকায় ব্রহ্মদের এলাকায় যে জমিগুলো কৃষক যে ব্রাহ্মণ তো চাষ করেন না, চাষ করেন তো জমি কৃষকরা, বলছে ওখানে এমন ইউরোপিয়ান কনটেক্সটে যে ফিউডালিজম ছিল, সেখানে চাষিদের কোনো অধিকার আর রইল না। তারা তো দলিল দিয়ে দিয়েছেন, সামন্ত প্রভু সমস্ত কিছু কন্ট্রোল করছিলেন, ম্যানরের যিনি হেড। তো এখানে ভারতবর্ষের এমন কোনো রেফারেন্স নেই যে কৃষকরা তাদের স্বাধীনতা ভোগ করেনি। কৃষকদের যাদের জমি ছিল, যতই সে ব্রাহ্মণদের আন্ডারে যাক, কৃষকরা স্বাধীনই ছিলেন। হরবংশ মুখিয়া তার তিনি থিওরিতে বা ডিসি সরকারের মতে সমর্থনে বক্তব্য রেখেছেন যে ভারতবর্ষের জমিগুলোতে কৃষকদের অধিকার ছিল। তারা মানে তারা জমিহীন হয়ে যায়নি। ওখানে ইউরোপিয়ান ফিউডালিজমে কি ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে ভূমিদাস, যাদের জমি ছিল না, যাদের অধিকারই রইল না। ভারতবর্ষে এমন পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আর্লি মেডিভেল ফেজেতে যেখানে কৃষকরা তাদের জমি হারিয়েছেন। অর্থাৎ এই তিনি যে থিওরিটা দিচ্ছেন সেটা ঠিক না। তাহলে ফার্স্ট থিওরিকে কাউন্টার অ্যাটাক করা হল। সেকেন্ড, BN মুখার্জি, ব্রতীন্দ্রনাথ মুখার্জি। আর সেকেন্ড থিওরিটা আর এস শর্মা কি বলেছেন বলো তো, যে তিনি বলছেন যে আমাদের দেশে নাকি বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, এবং বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে টাকা পয়সার চল ছিল না। তো ব্রতীন্দ্রনাথ মুখার্জি তার একটা বই আমি পড়েছি, সেই বইটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে টাকা কড়ির আবির্ভাবের যুগ, বইটার নাম। ভারতবর্ষে টাকা পয়সা কিভাবে আবির্ভাব হয়েছিল, এটা বাংলা। ये कॉइन एंड करेंसी सिस्टम्स इन एंसेंट इंडिया, ये इसका इंग्लिश वर्जन भी मिलता है। ब्रतीन्द्रनाथ मुखर्जी, BN मुखर्जी जिसको बोला जाता है, बहुत ही ग्रेट हिस्टोरियंस थे। आई थिंक 2013 में शायद उनका देहांत हो गया। 13 या 16 आई थिंक, मतलब अभी नहीं रहे सर ब्रतिन सर। मेरा जो यूनिवर्सिटी का गाइड है, उनके अंडर में इन्होंने PhD किया है, BN मुखर्जी के अंडर में। और जो रणबीर चक्रवर्ती है, रणबीर चक्रवर्ती इनका ही स्टूडेंट है, BN मुखर्जी का। तो এই গ্রন্থে ব্রতীন্দ্রনাথ মুখার্জি বলছে এমনটা নয়। তিনি রেফারেন্স তুলে ধরেছেন যে আমাদের রাষ্ট্রকূট রাজা এবং গুর্জরপতিয়া রাজাদের মধ্যে আরে টাকা পয়সা সেই সময় কিছুটা ক্রাইসিস তৈরি হয়েছিল, ঠিক কথায়। এমন নয় যে কারেন্সি সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল, কারেন্সি সিস্টেম ছিল, অনেক রূপোর কয়েন এখানে পাওয়া গিয়েছে রাষ্ট্রকূটদের রাজত্বে। আচ্ছা, অর্থাৎ তিনি স্পষ্ট প্রমাণ করে দিচ্ছেন যে কারেন্সি সিস্টেম বন্ধই হয়নি। যদি বন্ধ হয়ে যেত তাহলে তো বিনিময় মাধ্যম হতো।
তাছাড়া তিনি আর একটা রেফারেন্স তুলে ধরেছেন, সেটা বলছে যে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বাণিজ্য হচ্ছিল, যতই ইউরোপের সঙ্গে বন্ধ মানে ওটা বন্ধ হয়ে যাক, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য চলছিল, যার জন্য ওখানে কি বলতো আমাদের দেশে তখন মানে আমাদের যে পাল রাজারা মানে কড়ির মাধ্যমে বিনিময় করতেন, শস্য কিনতেন, চালের রপ্তানি হচ্ছিল সেই সময় কড়ির বিনিময়। অর্থাৎ কারেন্সি সিস্টেম কোনোদিনই বন্ধ হয়ে যায়নি ভারতবর্ষে। বন্ধ যদি হয়ে যেত তাহলে তো ব্যবসা বাণিজ্যই থাকতো না। অর্থাৎ তিনি যতীন্দ্রনাথ মুখার্জি কাউন্টার অ্যাটাক করেছেন। এবং তার শিষ্য বললাম রণবীর চক্রবর্তী, ওনার স্টুডেন্ট रणबीर चक्रवर्ती विख्यात तो बई আছে। तो बरतिंद्रनाथ मुखर्जी ने क्या बोला कि अरे हम लोग को यहाँ पर सिल्वर कॉइन मिला है, मतलब राष्ट्रकूट के पीरियड में मिला है, और साउथ ईस्ट एशिया के साथ हम लोग का वाणिज्य था, बंद नहीं हुआ कभी भी ट्रेड, ऐसा नहीं है कभी बंद हो गया, मतलब करेंसी मिला है, करेंसी पैसा मिला है और रेफरेंस हम लोगों को। इसके चलते ये नहीं बोल सकते कि पैसा पूरी तरह से लेन देन बंद हो गया। तो इस बुक में रेफरेंस है, तो उन्होंने बोला। तो रणबीर चक्रवर्ती ने क्या बोला कि ट्रेड कभी बंद नहीं हुआ था भारत में, क्योंकि इन्होंने ये इनका जो रिसर्च है ना, ट्रेड एंड ट्रेडर्स इन एंशिएंट इंडिया, এর বিখ্যাত বই, প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে বাংলা বই আছে, এবং বাণিজ্য নিয়ে ইনি কাজ করেছেন। ট্রেড অ্যান্ড ট্রেডার্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া এই গ্রন্থে তিনি বলছেন একটা টার্ম, সাউথ ইন্ডিয়াতে এই সময় একটা টার্ম পাওয়া যাচ্ছে, মান্ডাপিকা। তিনি বলছেন এই মান্ডাপিকা শব্দটা মণ্ডপ, ও বলছে যে সাউথ ইন্ডিয়াতে শহরগুলোতে এবং যে পোর্ট সিটিগুলোতে মান্ডপিকা শব্দের অর্থ কি বলতো, গিল্ড, संगठन, বণিকদের संगठन, ये गिल्ड है, ट्रेडर्स का एसोसिएशन है। मतलब ये टर्म मिल रहा है अर्ली मेडिवल पीरियड में, राष्ट्रकूट के टाइम में मिल रहा है, चोलस के टाइम में मिल रहा है। इसका मतलब यही है कि ट्रेड कभी भी बंद नहीं हुआ, अगर बंद होता तो ये थोड़ी मिलता। अतः रणबीर चक्रवर्ती ट्रेड एंड ट्रेडर्स इन एंशिएंट इंडिया এই টেক্সটে উনি দেখিয়েছেন যে ভারতবর্ষে বাণিজ্য বন্ধ হয়নি। তাহলে দ্বিতীয় থিওরিটাও কাউন্টার অ্যাটাক হলো। 3 নম্বর থিওরি, আর এস শর্মা কি বলেছেন, ভারতবর্ষে শহরগুলোর পতন ঘটেছিল, কারণ যেহেতু বাণিজ্য হয়নি। এই ব্রজদুলাল চট্টোপাধ্যায় বিখ্যাত বাঙালি ঐতিহাসিক, জেএনইউর প্রফেসর ছিলেন, রণবীর স্যারও জেএনইউ প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। ব্রজদুলাল চট্টোপাধ্যায় রিটায়ার করেছেন। তার এই বিখ্যাত বই, এটার নাম হচ্ছে, পড়বে তোমরা, দ্য মেকিং অফ আর্লি মেডিয়েবল ইন্ডিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়। এই বইটা হচ্ছে অ্যানসেন্ট হিস্ট্রি আর্লি মেডিয়েবল হিস্ট্রির সেরা বই। যারাই পড়বে অ্যানসেন্ট হিস্ট্রি তাদের এই বইটা পড়তেই হবে। এবং বিভিন্ন इंटरव्यू बोर्ड, चाकरी परीक्षा, यहाँ से बहुत सारे, ये बुक का नाम पूछा जाता है, ये बुक किस लिए लिखी, ये बुक इसका इम्पोर्टेंस क्या हम बताते हैं। এই গ্রন্থে ব্রজদুলাল চট্টোপাধ্যায় বলছেন, আর এস শর্মার কাউন্টারে গিয়ে বলছেন, আপনি বলছেন যে আমাদের দেশে আর্লি মেডিয়েবল ফেজেতে টাকা পয়সা না থাকার জন্য, ট্রেড না থাকার জন্য শহরগুলো জৌলুস হারিয়েছে, তাই তো? তিনি বলছেন এমন নয়। এই গ্রন্থে তিনি রাজস্থান, গুজরাটের এলাকায় রিসার্চ করেছেন এবং তিনি সেখানে প্রত্নতাত্ত্বিক এভিডেন্স পেয়েছেন, आर्कियोलॉजिकल रेफरेंस के साथ। वो क्या बोल रहे पता है, अरे राजस्थान में उन्होंने बोला हमको ये रेफरेंस मिल रहा है कि यहाँ पर अलग अलग ट्रेड सेंटर्स हैं, अलग अलग सिटी का रेफरेंस मिला है। শহরের রেফারেন্স পাচ্ছেন তিনি, তার নাম পেয়ে যাচ্ছেন, ঐছত্র, অতরঞ্জিখেরা, অতরঞ্জিখেরা, রাজঘাট, চিরান্ত, সিয়াডোনি, पेहोवा, इन सब ঐছত্র, অতরঞ্জিখেরা, राजघाट, चिरांत, सियाडोनी, पेहोवा, ये सब सिटीज वहाँ पर है। तुम्हारे पीडीएफ में ये मिल जाएगा, मैंने नोट करके रखा, इसलिए हम बता रहे हैं कि বলছে এই সমস্ত সিটিগুলো তো ওখানে ছিল, আপনি কি করে বলছেন যে ওখানে শহরের পতন ঘটে গেছে? আরে ঠিক আছে, পাটলিপুত্র, শ্রাবস্তি, রাজঘাটের কিছুটা এরিয়া, মানে ওই শ্রাবস্তি, কি বলে, পাটলিপুত্র, মথুরা, ওই সমস্ত সিটিগুলোর কিছুটা ইম্পর্টেন্স কমতে পারে। তার মানে এটা নয় যে ভারতবর্ষে শহরের উত্থান বন্ধ হয়ে গিয়েছিল, পুরো গ্রাম হয়ে গিয়েছিল, এটা ভুল। জানো এই বইটাতে इसमें क्या बताया गया है, इस बुक में ये थ्योरी लगाया गया है, बीडीसी ने बोला है
कि हमारे देश में पहली बार जो सिटी बना था, फर्स्ट अर्बन सेंटर्स रूप में हम पाते हैं हड़प्पन पीरियड में, फर्स्ट अर्बनाइजेशन। सेकेंड अर्बनाइजेशन हम लोगों को मिलता है 6th सेंचुरी बीसी में, অর্থাৎ 6th সেঞ্চুরি বিসি মানে হচ্ছে ষোড়শ মহাজন পদের সময়কালে, অর্থাৎ দ্বিতীয় যে নগরায়ন, থার্ড আর নগরায়ন হয়েছিল এই সময়, অর্থাৎ 7th 8th সেঞ্চুরিতে, আপনার পোস্ট গুপ্ত পিরিয়ডে। এটাকে বলছেন তিনি থার্ড আরবানাইজেশন। তোমাদের বিভিন্ন এক্সামেতে কোয়েশ্চেন হবে যে কোন গ্রন্থে বা কোন ঐতিহাসিক থার্ড আরবানাইজেশনের থিওরি দিয়েছেন, তো তোমাদের উত্তর হবে কি, দ্য মেকিং অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া গ্রন্থে ব্রজদুলাল চট্টোপাধ্যায়, হিস্টোরিয়ানস ব্রজদুলাল চট্টোপাধ্যায়। তাহলে এই বইটাতে তিনি এই থিওরিটা ধরিয়েছেন। অর্থাৎ আর এস শর্মার বক্তব্যকে তিনি পুরোপুরিভাবে উইথ প্রুফ, অ্যালং উইথ প্রুফ তিনি বলছেন যে ভারতবর্ষে একটা সাইড বন্ধ হলো, অন্য সাইডটা কিন্তু বন্ধ হয়নি। আর এস শর্মা ডিসি সরকার একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে জমিদানগুলো করা হচ্ছিল না ব্রাহ্মণদের, রাজারা প্ল্যান করে করছিলেন, সেটা হচ্ছে যে যে সমস্ত জমিগুলো কাল্টিভেবল ছিল না, তা চাষের যোগ্য ছিল না, রাজারা প্ল্যান করেছিলেন ইচ্ছা করে যে ওই এলাকাগুলো জমি দিয়ে ওই এলাকাগুলো চাষবাস হলে খেতি বাড়ি পরিমাণ বাড়বে। অর্থাৎ তো আর এস শর্মাও এই থিওরিটাতে তিনি এগ্রি করেছেন। আর এস শর্মা কি করেছেন জানো? আর এস শর্মা এই সমস্ত যখন বিতর্ক হচ্ছে তখন তিনি 1980-তে তিনি, এই যে বললাম কিছুক্ষণ আগে সেকেন্ড ভার্সন বার করেছিলেন, তিনি নিজের থিওরি থেকে কিছুটা সংশোধন করে নিয়েছেন এবং সেখানে সংশোধন করে তিনি একটা কথাতে তিনি রাজি হচ্ছেন যে ভারতবর্ষে সোসাইটি চেঞ্জ হয়েছিল আর্লি মেডিভেল ফেজেতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই হিস্টোরিয়ানসরা, বিপক্ষের হিস্টোরিয়ানসরা বারবার যেটা বলছেন যে একটা পরিপূরক, साइड बाय साइड, एक साइड बंद हुआ तो क्या हुआ, साइड बाय साइड नया भी उभर के आने लगा। অর্থাৎ আর এস শর্মা এই কথাটা কিছুটা স্বীকার করে নিয়েছেন, তার থিওরিতে কিছুটা কারেকশন করে নিয়েছেন যে এটা আমি যেটা করেছিলাম যে সেটা হচ্ছে ইউরোপের কনটেক্সটে, সেটা এখানে কিন্তু নয়, কিছুটা কারেকশন করেছেন তিনি। যে সেকেন্ড এডিশনে তিনি তার কারেকশনের কথা বলেছেন যে ভারতবর্ষে আমার যে আমি যে প্রথমের দিকে বলেছিলাম সেটা থেকে আমি কিছুটা সরে আসছি এবং কিছুটা আরবান সেন্টার্সের কথা বলছেন, ট্রেডের কথা কিছুটা স্বীকার করছেন। তবে আর এস শর্মা কিন্তু বারবার বলছি, আর এস শর্মা কিন্তু আমাদের ভারতবর্ষের সোসাইটিতে যে বিরাট পরিবর্তন এসেছিল সেটা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন এবং ভারতবর্ষে যে ফিউডালিজম সিস্টেমটা এসেছিল সেটা কিন্তু একমত বলে दी তোমাদের, ज़्यादातर सब लोग हिस्टोरियंस मान लेते हैं कि फ्यूडल सिस्टम आया था, लेकिन क्या था, वो यूरोप की तरह नहीं था। तो আর এস শর্মা ने इस बुक में भी बोल दिया, তাহলে ভারতবর্ষের সামন্ততন্ত্রের জনক কাকে বলা হয়? আর এস শর্মাকে। তাহলে তো ये सब हिस्टोरियंस वाले ने क्या किए, বলে कि ভারতবর্ষের আর এস শর্মা যেটা চেয়েছিলেন সেটা যে ইউরোপের কনটেক্সটে ভারতবর্ষের সামন্ততন্ত্রকে খোঁজার চেষ্টা করেছিলেন। বাস্তবে ভারতবর্ষে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল, কিন্তু সেই বিকাশটা কি হয়েছিল বলতো, সেই বিকাশটা ইউরোপিয়ানদের মতো হয়নি, অর্থাৎ ইউরোপিয়ান কনটেক্সটে হয়নি। যেমনভাবে তোমাদের अर्थात ये यूरोप की तरह नहीं हुआ, भारत का जो फ्यूडल सिस्टम था वो अपना था, अपना सिस्टम में तैयार हुआ था। मतलब यही है कि जो एट द एंड हम लोग ये बोल सकते हैं कि भारत में भी फ्यूडल सिस्टम आया था, आर एस शर्मा का थ्योरी वो भी सही था, लेकिन कुछ करेक्शन हुआ क्योंकि वो प्रूफ वो ये हिस्टोरियंस ने दे दिए। तो हम लोग ये बोल सकते हैं कि जैसे মেগাস্থিনিস ने बोला था कि মেগাস্থিনিস যেমন বলেছিলেন আমাদের দেশে কোনো দাস নেই, অ্যাকচুয়ালি ইউরোপের দাসদের মতো উনি গ্রিকদের মতো দাস খুঁজছিলেন, কিন্তু গ্রিকদের মতো দাস আমাদের দেশে ছিল না, তো যার জন্য উনি বলেছিলেন, পুরোপুরি বলে দিয়েছিলেন একদম স্পষ্টভাবে ইন্ডিকাতে যে আমাদের দেশে কোনো দাস নেই, কিন্তু দাস ছিল আমাদের দেশে। সেরকম আর এস শর্মা বলছেন ইউরোপিয়ান কনটেক্সটে ভারতবর্ষ ফিউডালিজম করে দিয়েছিলেন, বলেন যে ইউরোপিয়ান কনটেক্সটে ভারতীয় ফিউডালিজমকে খুঁজলে হবে না, অর্থাৎ খোঁজাটা ঠিক না। ভারতবর্ষের ফিউডাল সিস্টেমটা ছিল, গড়ে উঠেছিল এবং ভারতবর্ষের আর্লি মেডিভেল পিরিয়ডের যে ফেজ, সেই ফেজেতে সোসাইটির পরিবর্তন হয়েছিল। এমন নয় যে মুসলমানরা এলেন ভারতবর্ষের পুরো সিস্টেমটা চেঞ্জ করে দিলে, এমনটা নয়। এর পরিবর্তনটা 6th সেঞ্চুরি থেকে শুরু হয়েছিল এবং 6, 7, 8 পর্যন্ত ভালোভাবে হয়েছিল। 9, 10 আসার পর মুসলিমরা আসার पर आस्ते आस्ते सोसाइटी आसार आगे सोसाइटी पूरी धीरे धीरे चेंज होता गया और पूरा एडेप्टेशन बना लिए। जब मुस्लिम लोग आए उसके बाद हमारी सोसाइटी बहुत सारा चेंजेस आ गए। तो
এখানেই তোমাদের ডিবেটটা শেষ হচ্ছে, কিন্তু তোমাদের জাস্ট একটু কিছু তথ্য বলে দিই, সেটা যে সত্যি করেই ভারতবর্ষে, এটা আমার তরফ থেকে, সত্যি করে ভারতবর্ষের আর্লি মেডিভেল ফেজেতে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। এবং অ্যাজ এ হিস্ট্রি স্টুডেন্ট এটা আমার অনুভব, এবং আমরা পড়েছি। আর এস শর্মা তার একটা বিখ্যাত বই লিখেছিলেন, এটা বাংলা ভার্সন বই, সেটা হচ্ছে প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক ইতিহাস, রামশরণ শর্মা, এবং এইটা অর্জন গোস্বামী মানে বাংলা অনুবাদ করেছেন। এর ইংলিশ ভার্সনটা হচ্ছে পার্সপেক্টিভস ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া। এই গ্রন্থ এবং ফিউডালিজম গ্রন্থ আর এস শর্মা তুলে ধরেছেন যে আমাদের আর্লি মেডিভেল ফেজেতে বেশ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল জাস্ট আমাদের সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এই সময়তে আমাদের দেশেতে বর্ণ ব্যবস্থা অর্থাৎ বর্ণ সংকরের সূচনা হয়েছিল। অর্থাৎ আমাদের এখানে রেফারেন্স আছে, যে তোমাদের বইয়েতে দেখবে, পিডিএফ যেটা পাঠিয়েছি সেখানে আছে, দেখবে বলছে যে আমাদের 36 বর্ণ দশম শতকে বাংলায়, আর রার ব্রাহ্মণদের মধ্যে প্রায় 56 উপবর্ণ দেখা গিয়েছিল। এবং আমাদের 8th সেঞ্চুরিতে আমাদের যে বই বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, সেখানেতে বলা হচ্ছে যে বৈশ্য রমণীদের সঙ্গে নিচু কাস্টের ছেলেদের বিয়ে হয়েছে, যার জন্যে হাজার হাজার প্রায় শঙ্কর প্রজাতির উত্থান ঘটছে। অর্থাৎ ওপেননেস সোসাইটির মধ্যে এসেছিল, যার জন্যে কি বলতো, যেটা রিজিডিটি হয়েছে গেল গুপ্ত পিরিয়ডের আগে, সেটা আমাদের এই আর্লি মেডিভেল ফেজটাতে প্রচুর পরিমাণে ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছিল, যার ফলে অনেক সোসাইটি শঙ্কর প্রজাতির উত্থান ঘটছে ভারতবর্ষে, যার জন্য তো কায়স্থ সম্প্রদায়ের উত্থান ঘটেছে। বিভিন্ন কায়স্থ কমিউনিটি, কায়স্থরা কি করে এলেন? এই শঙ্কর প্রজাতি থেকে কায়স্থরা এসেছেন, যারা লেখালেখি করে, তাদের কাজটাই ছিল লেখালেখি করে, তারা কিন্তু শঙ্কর প্রজাতির। তো আর্লি মেডিভেল ফেজে তাদের উত্থান ঘটেছে, লেখকার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ শর্মা এই গ্রন্থে তিনি বলছেন যে ভারতবর্ষের সোসাইটি আর্লি মেডিভেল পিরিয়ডে একটা বিরাট পরিবর্তন এসেছিল। সেটা হচ্ছে যে মানুষ ধর্মের ওপর বেশি বিশ্বাস স্থাপন করছেন, ভক্তি, বিশেষ করে পূজার্চনা শুরু করে দিয়েছেন, তন্ত্র সাধনা যেটাকে বলা হচ্ছে তন্ত্রয়ান। তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল আর্লি মেডিভেল পিরিয়ডে। যেমন ধরো বৈষ্ণব ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম, শিব, তারপরে জৈন ধর্ম, সব জায়গাতে দেখবে তন্ত্র সাধনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর পূজার্চনা শুরু হয়েছিল। আর সব থেকে বড় কথা যে আমাদের ভারতবর্ষে এই সময়টাতে বিভিন্ন কি বলতো, মানুষদের মনের মধ্যে একটা সব থেকে ভগবানকে পাওয়ার আগ্রহ তৈরি হয়েছিল। সেটা যে মিস্টিক বলবো না ঠিক, একটা ভগবানকে নিজে নিজে পাওয়ার যে তাগিদ, সেটা হচ্ছে ভক্তিজম, যেটা তোমরা নেক্সট সেমিস্টারে পড়বে। এই যে তাহলে ভক্তিজমের জন্ম হয়েছিল আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটা লোক যে ঈশ্বরকে পেতে পারে এই চিন্তাধারা মানুষের মধ্যে বিকাশ ঘটে গিয়েছিল। অর্থাৎ ভক্তিজম, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, যে বলা হয় যে আমি ঠাকুরের সামনে বসে আছি, আমার আত্মার সঙ্গে আমি ঠাকুরকে ডাকছি, মিলন ঘটছে কোনো জায়গায়, এটাকে বলা হয় ভক্তি। এই সিস্টেমটা কিন্তু আর্লি মেডিভেল ফেজেতে এসেছে। অর্থাৎ আর এস শর্মা কিন্তু এই বক্তব্য বলেছেন এবং বেশিরভাগ ऐतिहासिकরা মেনে নিয়েছে। तो आर्ली मेडिवल फेज में आर एस शर्मा ने इस टेक्स्ट में क्या बोला पता है? हम थोड़ा तुम लोगों को बोल देते हैं कि पहली बार ये है कि इंटरकास्ट मैरिज हो रहा था, इसलिए ज़्यादातर शंकर प्रजाति के आए, कायस्थ संप्रदाय जो हैं, बहुत सारे कैटेगरीज लोग आ गए। तुम लोगों का 56 ब्राह्मण्स कम्युनिटी आ गए, ज़्यादा तो ब्राह्मण्स उतना नहीं थे, तो इंटरकास्ट मैरिज हो रहा था इसलिए आया। और বিষ্ণু বৈবর্ত পুরাণ, যেটা বিষ্ণু বৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে কিছুক্ষণ বললাম যে বৈষ্ণব ধর্মোত্তর পুরাণ, সেটা হচ্ছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, সেখানে বৈশ্য মেয়ের সঙ্গে শূদ্র ছেলের বিয়ে হচ্ছে। হেমচন্দ্রের অভিধান চিন্তামণি টেক্সটে তার রেফারেন্স আছে। রারবঙ্গে ব্রাহ্মণদের 56 ক্যাটেগরি দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে লেখা আছে বৃহচট্টি বন্যা গ্রাম 10th সেঞ্চুরিতে 36 বর্ণ। तो এছাড়া প্রত্যেকটা গ্রামে দেখবে हर गांव में अलग अलग कैटेगरी के लोग रह रहे हैं। एक ही गांव में पहले अलग अलग प्रोफेशन ऐसे दिखाई नहीं जाता था, लेकिन आर्ली मेडिवल फेज में क्या हुआ, एक गांव में तुमको सब तरह के लोग मिलेंगे। ये कैसे हुआ? ये इंटरकास्ट की वजह से हुआ, ये ओपननेस की वजह से हुआ। लोगों में ये बढ़ा, पूजा का सिस्टम बढ़ गया, भक्तिज्म का सिस्टम बढ़ गया। मतलब भगवान को पाने के लिए वो
बुद्धिस्ट, जैन, विष्णु, वैष्णव सब में तंत्रयान सिस्टम बढ़ गया। पूजा का सिस्टम जो बोला जाता है, किसी भी चीज़ को लेके पूजा बना देते हैं, यज्ञ करना, सब कुछ सिस्टम आ गया। मतलब वो ज़्यादातर ढूल मैंने मतलब भगवान की तरफ ঝুঁকনে লাগে थे। তো এই সিস্টেম আর্লি মেডিভেল ফেজ में हुआ। তো তোমাদের যে দুটো কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সামন্ততন্ত্র কাকে বলে, ভারতবর্ষে কি সামন্ততন্ত্র হয়েছিল, সেই বর্তমান বিতর্কটি বর্ণনা করো, একটা কোয়েশ্চেন। অথবা সামন্ততন্ত্র কাকে বলে এবং সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো দুই ধরনের কোয়েশ্চেনই হতে পারে। এক কোয়েশ্চেন होगा कि व्हाट इज फ्यूडलिज्म, डिस्क्राइब द रिसेंट डिबेट ऑन फ्यूडलिज्म इन इंडियन कॉन्टेक्स्ट, एक क्वेश्चन हो सकता है। और व्हाट इज फ्यूडलिज्म और एक क्वेश्चन, और उसके साथ दिया जा सकता है मेन फीचर्स ऑफ द इंडियन अर्ली मेडिवल इंडियन फ्यूडलिज्म स्ट्रक्चर्स, ये दो क्वेश्चन हो सकता है। तुम लोग को हम PDF तो दिए हैं, पता नहीं आज के क्लास के बाद तुम लोग को कितना समझ में आया। शायद थोड़ा मैंने बोला कि डिफ़िकल्ट है, तो अगर कुछ डिफ़िकल्ट होता तुम लोग मुझे कॉल कर सकते हो समझने के लिए। আশা করি তোমাদের আমি জানি না কতটা হেল্প করতে পারলাম। তো এটা একটু জটিল বিষয়, প্রথমেই বলে দিয়েছিলাম, কিন্তু তোমরা বইটা পড়বে। আর যদি আমি আরও অন্য ডকুমেন্টস পাই আমি তোমাদের সেন্ড করবো ফেডারালিজম নিয়ে। তোমরা অনেক উঁচু ক্লাসে এটা পড়বে আরও ডিটেলসে, যারা হিস্ট্রিতে MA করতে চলেছো, করবে যারা। তো আশা করি তোমাদের ভালো প্রিপারেশন হচ্ছে। এক্সাম নিয়ে চিন্তা করো না, এখনও আমাদের কাছে ফাইনাল খবর আসেনি। তো তোমাদের টপিক মোটামুটি শেষ, আর একটা টপিক থাকবে দ্বিতীয় পুলকেশীকে নিয়ে। তোমাদের কেউ কেউ আমাকে A গ্রুপ B গ্রুপের ব্যাপারে বলেছে, সেখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন করতে বলবে। একটা হচ্ছে যে ইন্দো রোমান বাণিজ্য, 10 মার্কের একটা কোয়েশ্চেন করবে, বাণিজ্য কবে হয়েছিল, কি হয়েছিল, দেখবে বইয়েতে পেয়ে যাবে, উপেন্দ্র সিংয়ের বইতে পেয়ে যাবে, অথবা আমাদের দিলীপ গাঙ্গুলির বইটাতে পেয়ে যাবে। তো ওটা একটা হতে পারে কোয়েশ্চেন। আর একটা হচ্ছে যে বর্ণ ও জাতি কীভাবে উত্থান ঘটেছিল, বর্ণজাতি, ইন্টারকাস্ট ম্যারেজের সিস্টেমটাকে। তো বর্ণজাতি নিয়ে ওই দিলীপ গাঙ্গুলি বইতে আছে, দেখবে বর্ণজাতির সিস্টেম। তো দুটো কোয়েশ্চেন ওই A আর B গ্রুপ থেকে করবে। বাকি তোমাদের একটা ফুল সাজেশন আমি আরেকবার পাঠিয়ে দেবো। তো আশা করছি আজকের মতো আশা করছি, জানি না তোমাদের কতটা হেল্প লাগলো, আমার তো একটু একটু সন্দেহ লাগছে। আশা করি তোমাদের রিয়াকশন, ভিডিওর ফিডব্যাক থেকে জানতে পারবো। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি তোমাদের সহজ সরলভাবে বোঝানোর। তো আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই, আজকের মতো এখানে।